আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আমি এই যে একটু সুজির হালুয়া বানাচ্ছি সকালবেলা। এখন 8:30টার মতোই বাজে। তো এই যে এখানে কিন্তু আমি দুধ, চিনি আর একটু গরম মশলা মানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এই সুজির হালুয়াটা বানাচ্ছি। আর এই হালুয়াটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, অনেক টেস্টি। আর এই হালুয়াটা খাবো হলো পরোটা দিয়ে এখন সকালবেলা। তো বেশি করে একটু ঘন দুধ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই মজা হয়েছিল, আর খেতেও ভালো লাগছিল, দেখতেও সুন্দর লাগছিল। এই যে আমি বেশি পাতলাও না বেশি ভারীও না, ঠিক এই যে এরকমটাই রাখবো। আর এই সুজির হালুয়াটা কিন্তু আমার দুই ছেলেরই খুবই প্রিয় খাবার। রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে খেতে ওরা খুবই পছন্দ করে। তো এই যে আমার সুজির হালুয়াটা কিন্তু বানানো হয়েও গেছে, আমি জালটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এই যে রেডিমেড পরোটা যেটা আছে সেটা একটু সেঁকে নিচ্ছি, প্রায় 2-3 মিনিটই লাগে আর কি এটা সেঁকতে, বেশি টাইম লাগে না। আর এই পরোটাটা কিন্তু এই সুজিটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি সবগুলি পরোটা একটা একটা করে একটু হালকা সেঁকে নিচ্ছি। তো আমার এই যে রুটিগুলি কিন্তু বানানো হয়েও গেছে। এখন আমি এই যে আমার নাস্তাটা করছি। বাচ্চাদের খাবারটা ওরা খেয়ে ফেলেছে, আমার হাজব্যান্ডও খেয়ে ফেলেছে। তো এখন আমি আমার খাবারটা খাচ্ছি। এখানে আমি 2টা পরোটা আর একটু সুজি নিয়েছি। খুবই মজা হয়েছিল খেতে, এই পরোটা দিয়ে সুজিটা খেতে অনেক অনেক মজা লাগছিল আর কি। তো ওই যে আমার সকালবেলা খাওয়াটা শেষ হওয়ার পর আমি আবার দুপুরে রান্নাটাও শুরু করে দিব। তো রান্নাটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন, পুরো ব্লগটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই যে আমি আমার নাস্তাটা শেষ করে দুপুরের জন্য রান্নার মানে সব গুছিয়ে নিচ্ছি। এখানে আমি পুঁই শাক নিয়ে আসছিল কালকে আমার হাজব্যান্ড, এই যে পুঁই শাকটা দিয়ে, আর এখানে আমি 2টা আলু কেটে দিয়েছি। আর এই যে ঝিঙ্গা, এটাও পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করব, আর পুঁই শাকটাও চিংড়ি মাছ দিয়ে করব। 2টা আইটেমই আজকে চিংড়ি মাছ দিয়ে করতেছি। তো এই যে এই ঝিঙ্গাটা কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে কাটাটা। আর এই যে পুঁই শাকটার মধ্যেও 2টা আলু কেটে দিয়েছি, যেহেতু তরকারিতে বাচ্চারা আলুটা খেতে কিন্তু খুবই ভালোবাসে, ওদের জন্যই মানে আলুটা দেওয়া হয়। তো এই যে আমার কোটা শেষ, এখন আমি রান্নাটা শুরু করব। তো যে চুলায় কিন্তু আমি পাতিলটাও বসিয়ে দিয়েছি। আগে ফার্স্টে আমি পুঁই শাকটা রান্না করছি, তারপরে ভাজিটা করব। তো এই যে তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, তারপরে ফালি করা কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন এটা একটু হালকাভাবে একটু ভেজে নেব। তো ফ্রিজে অন্য সবজিও ছিল, তো ভাবলাম যে পুঁই শাকটা আগে রান্না করে ফেলি, আর শাকটা তাড়াতাড়ি রান্না করে না খেলে কিন্তু খুবই নষ্ট হয়ে যায়, মানে পরের দিন আর খাওয়ার মতো ওটা কিন্তু উপযোগী থাকে না, পাতাগুলি আর কি নষ্ট হয়ে যায়, পচে যায়। তো যার জন্য ভাবলাম আজকে আগে শাকটাই খেয়ে ফেলি, পরে অন্য সবজিগুলো অন্য দিন খাবো। তো এই যে আমি হালকা একটু পেঁয়াজ ফালি করা কাঁচামরিচটা একটু হালকাভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটু মানে লবণও দিয়ে দিয়েছি যাতে একটু পেঁয়াজটা সফট হয়ে আসে। তো এই যে আমার কিন্তু একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটা কিন্তু আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি, একটু লালচে কালার করে। একটু 2-3 মিনিটের মতোই ভালোভাবে একটু ভেজে নেব,
যাতে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় আর কালারটা একটু সুন্দর একটা লালচে কালার চলে আসে। তো এই যে চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিন্তু আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি। তো এখন এটা আমি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলাটা একটু কষিয়ে নিব, প্রায় 5-6 মিনিটের মতো ভালোভাবে একটু কষাবো চিংড়ি মাছটা। আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছটা কিন্তু খেতে খুবই মজা। আর এই চিংড়ি মাছটা অনেক স্বাদ লাগে আমার কাছে খেতে। এটা কিন্তু বাংলাদেশিদের দোকান থেকে নিয়ে আসা হয়নি, এটা চাইনিজদের দোকান থেকে নিয়ে আসা হয়েছে, চাইনিজদের সুপার মার্কেট থেকে। তো এই চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং মজাও লাগে খেতে। আমি একটু ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর জালটা আমি মিডিয়ামে রেখে একটু নাড়তেছি যাতে মাছটা পুড়ে না যায় মশলার সাথে। ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে শাকটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটা হতে থাকুক। আর এদিকে আমি এই যে ঝিঙ্গাটা ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর পেঁয়াজ কাঁচামরিচ তো দিয়েছি। এখন এটাও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে তারপরে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিব। তো এই যে ভাজা কিন্তু হয়েও গেছে। এখন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু দিব না, শুধু একটু হলুদ আর লবণ দিয়ে জাস্ট ভাজিটা করব। চিংড়ি মাছটা আরেকটু হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি এর মধ্যে একটু লবণ এবং হলুদের গুঁড়াও অ্যাড করে দিলাম, এই যে একটু যাতে কালারটা সুন্দর আসে। সামান্য একটু হাফ টেবিল চামচেরও কম একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে এখন মাছটা একটু কষাচ্ছি। তারপরে কষানোর পরে আমি ঝিঙ্গাটা এর সাথে অ্যাড করব। তো এই যে আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে যে ঝিঙ্গাটা অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করব। আর এই ঝিঙ্গা থেকে কিন্তু পানিও চলে আসে, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু অনেকটাই পানি উঠে আসবে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, না ঢেকেই ভাজিটা করব, তাহলে কিন্তু পানি ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে, উঠবেই না পানি। তো আমি না ঢেকে কিন্তু শুধু নেড়ে চেড়ে ভাজিটা করব। একটু ভালোভাবে মিক্স করে দিলাম মাছটার সাথে ঝিঙ্গাটা ভালোভাবে নেড়ে চেড়ে। তো ওই যে ভাজিটা হতে থাকুক, আর এদিকে আমি একটু পুঁই শাকটা আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার শাকটাও কিন্তু হয়ে আসতেছে, আমি একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এই পাতিলটা কেনার পর থেকে কেন জানি খেলে আমার এই পাতিলেই রান্না করতে ইচ্ছে করতেছে। পাতিলটা কিন্তু অতটা বড় না, ছোট, তারপরেও মনে হয় যে আমি এই পাতিলেই সবসময় রান্না করি। ছোট পাতিল রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এই যে শাকের থেকে কিন্তু একটু পানিও চলে আসছে, আমি কিন্তু পানি দেইনি, তারপরেও পানি উঠে আসছে অলরেডি একাই। তো এই যে শাকটা হতে থাকুক, আর এই যে আমার ভাজিটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি জালটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এই যে একদম কিন্তু পানি উঠেনি, ঢাকনা
ঢাকনা খোলা রাখাতে কিন্তু পানি মানে আমি উঠতে দেইনি। ঢাকনা যদি দিয়ে রাখতাম তাহলে কিন্তু পানিটা উঠে আসতো। তো এই যে ঢাকনা না দেওয়ার কারণে পানি ওঠেনি। আর এই যে আমার পুঁই শাকটাও রান্না হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে দিয়েছি। তো দুইটাই রান্নায় আমার মোটামুটি কমপ্লিট। তো এই যে আমি আরিয়ানকে নিয়ে স্কুলে আসছি আমার বাচ্চাদেরকে পিক আপ করার জন্য। আসার পরে যে আমি আরিয়ান হঠাৎ করে পিছনে একটা বড় কাগজ খাচ্ছিল। তো কাগজটা খাওয়ার পর আমি পিছনে তাকিয়ে দেখি যে বড় একটা মুখ ভর্তি করে একটা কাগজ ঢুকিয়ে দিয়েছে। তো ওই কাগজটা আমি হঠাৎ করে বের করতে গেছি, পিছনে তো আমার সিট বেল্ট বাঁধা, আমি মানে সামনে বসা ছিলাম আর আরিয়ান পিছনে ওর কার সিটে বসা ছিল। তো ওর মুখের মধ্যে আমি হাত দিয়ে কাগজটা বের করতে গেছি, যার পরে ও এমন একটা কামড় দিয়েছিল আমার হাতের মধ্যে, মানে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। মানে 1 মিনিট ও আমার হাতটা কামড় দিয়ে ধরেছিল। আমি যতই চিল্লাচ্ছিলাম ও ততই হাসছিল আর জোরে চাপ দিচ্ছিল 2 দাঁত দিয়ে। আমি অনেক চিৎকার করছিলাম গাড়ির মধ্যে, কিন্তু গাড়ির গ্লাসটা লাগানো ছিল দেখে সিকিউরিটি গার্ডও ছিল পাশেই, কিন্তু ওরা হয়তো জানালার গ্লাসটা খোলা থাকলে দৌড়ে চলে আসতো, কিন্তু গ্লাস বন্ধর কারণে ওরা আমার চিৎকারটা শুনতে পারেনি। তো ও মিনিমাম 1 মিনিটের মতো আমার হাতটা কামড় দিয়ে ধরেছিল। আমি এই যে সিট বেল্টটা যে খুলবো বাম হাত দিয়ে, সেটাও খুলতে পারতেছিলাম না। ওর কামড়ের জন্য মনে হচ্ছিল আমার আত্মাটা বের হয়ে গেল, আমি আর বোধহয় আঙ্গুল দিয়ে কোনো কাজই করতে পারবো না, এরকম মনে হচ্ছিল। তো কী পরিমাণে এক কামড় দিয়েছিল সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। মানে 2টা দাঁত অলরেডি বসিয়ে দিয়েছিল আমার আঙ্গুলটার মধ্যে। আমি ওর মানে মুখ থেকে কাগজটা বের করতে গেছি, ও হঠাৎ করে আমার হাতটার মধ্যে দিয়েছে কামড় আর ছাড়তেছে না। এই যে আমি বলতেছি ছাড়ো বাবা ছাড়ো, চিৎকার করতেছি, কান্না করতেছি, তাও মানে ও হাসছে আরও জোরে চাপ দিয়ে ধরেই আছে, একদম ছাড়তেছে না। আমি যে ও হাতটা সরাবো ওর মুখ থেকে সেটাও পারতেছিলাম না, আমার সামনে সিট বেল্টটা বাঁধা ছিল। তো যার কারণে মানে অনেকক্ষণ মানে আমার খুবই কষ্ট হয়েছিল। আমি ভাবছিলাম যে আমি মরেই গেলাম বোধহয়, আমি আর বাঁচবো না, এরকম চিৎকার করেছি, কান্নাও করেছিলাম। তো যাই হোক, আসলে বাচ্চা বোঝে না, ও আমি যে চিৎকার করতেছি ও ভাবতেছে এটা মজা, ও আরও মজা নিচ্ছিল, ও আরও জোরে জোরে চাপ দিচ্ছিল আমার হাতটার মধ্যে। কি বলবো, মানে আমার এত কষ্ট হয়েছিল আমি আর মানে ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে। এত মানে দাঁত দিয়ে কামড় দিলে যা হয় আর কি, আর আঙ্গুলের মধ্যে ও তো মাশাল্লাহ সবগুলি দাঁত হয়ে গেছে ওর। আর দাঁত দিয়ে যে এত শক্ত মানে কামড় দিয়েছিল সেটা আমি দাগটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ কামড় দিয়েছিল। তো গাড়ির মধ্যে পানির বোতল ছিল ঠান্ডা, তো সাথে সাথে আমি যখন ও ছেড়ে দেয় তখন আমি এই যে আঙ্গুলটা ওই পানির মধ্যে চুবিয়ে রাখার পরও এই যে দাগটা কিন্তু কতটুকু কামড় দিয়েছিল সেটা আপনারা এখন দেখেন। 2টা দাঁত পুরা বসিয়ে দিয়েছিল, আর যে জায়গাটাতে কামড় দিয়েছিল মনে হচ্ছিল যে আমার আত্মাটা বোধহয় বের হয়ে গেল, আমি আর বাঁচবো না, আর এই আঙ্গুল দিয়ে কোনো কাজও করতে পারবো না। তো পানির মধ্যে সাথে সাথে আমি আঙ্গুলটা চুবিয়ে দিই, তারপরেও এরকম। তো ছোটোবেলায় কামড় দিত এত খারাপ লাগতো না, কিন্তু এই যে কালকে কামড়টা মানে এত আমার কষ্ট হয়েছিল আর কি বলবো, ছেলে বলে কথা আসলে কামড় দিলেও মনে হয় যে আমারই তো সন্তান আর কি, অন্য মানুষ তো আর না। তারপর খুব আর কি কষ্ট হয়েছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এই যে আমার লক্ষ্মী সোনাটা আমাকে কত জোরে একটা কামড় দিয়েছিল, আমার আত্মাটা বের করে দিয়েছিল। তো এই যে বাসায় চলে আসছি, আসার পরে যে দুপুরের খাবার আমি খাচ্ছি, বাচ্চারা তো খেয়েছে, এখন আমি আমার খাবারটা খেলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।